আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের ফিনান্স প্রথম পত্রে শর্ট সিলেবাসে যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায়ের উপরে ধারাবাহিক মাত্র 20টি ক্লাস আমি তোমাদের করাবো বলে কথা দিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয়তম ক্লাস। তোমরা সবাই জানো অলরেডি তোমাদের ফিনান্স প্রথম পত্রে শর্ট সিলেবাসে মাত্র 5টি অধ্যায় রয়েছে। তো সেই 5টি অধ্যায়ের প্রথম অধ্যায়ের তৃতীয়তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো অধ্যায়টা হচ্ছে, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে অর্থায়নের সূচনা। আজকে আমরা এই অর্থায়নের সূচনা এই অধ্যায়ের এমসিকিউ ডিটেইল আলোচনা করব এবং আমরা তোমরা যারা 2024 সালের এবং 25 সালের পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নটা একটু বুঝে বুঝে সমাধান করাটা কিন্তু খুব বেশি জরুরি। এজন্য আমি তোমাদের 2023 সালে যত কোশ্চেন আসছে সব কোশ্চেনের সমাধান ইনশাল্লাহ আজকের এই টিউটোরিয়ালটার মাধ্যমে দেবার চেষ্টা করব। তো অলরেডি তোমরা আমাদের এই পিডিএফটা আশা করি পেয়েছো। এই পিডিএফটা তোমাদের মোদের বিদ্যালয় ফেসবুক পেজে রাখা আছে, ঠিক আছে? তো এই যে পিডিএফ, এই পিডিএফটার তোমরা প্রথমত সংগ্রহ করবে, তোমাদের কাছে রাখবে এবং এই পিডিএফের আমরা হচ্ছে এই যে অর্থায়নের সূচনা, এই এমসিকিউগুলো আজকে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে সমাধান করব, বুঝে বুঝে সমাধান করব, যাতে এই রিলেটেড কোশ্চেন যদি আসে আমরা যেন আনসার করতে পারি। এবং আশা করি তুমি এই ক্লাসটা করলে ইনশাল্লাহ বইয়ের বাকি যে এমসিকিউগুলো আছে তুমি খুব সহজে আনসার করতে পারবে। তো এই ক্লাসটার আজকে তো তৃতীয়তম ক্লাস, এই ক্লাসটার আগে আমরা কিন্তু প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ক্লাসটা একসঙ্গে করেছি। আশা করি তুমি ওই ক্লাসটা দেখেছো এবং ওই ক্লাসটার ডিউরেশন প্রায় অলমোস্ট 1 ঘন্টার উপরে ছিল। দেখতে একটু কষ্ট হয়ে যাবে তোমাদের, আমি বিশ্বাস করি, কিন্তু তারপরও আমি ওখানে একদম সহজভাবে যে টপিকগুলো শিখলে তোমার 100% এই অধ্যায়টা হয়ে যাবে থিওরিটিক্যাল। কেননা তুমি 24 ব্যাচ এবং 25 ব্যাচ যে ব্যাচের শিক্ষার্থী হও না কেন, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে মাস্ট। এবং আমার একটা বিশ্বাস, সেটা হচ্ছে হলো ওই ভিডিওতে আমি যে টপিকগুলো আলোচনা করছি ওই টপিকগুলো যদি তুমি মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে পারো, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যেন ওই টপিকগুলো তুমি অলরেডি পারো বা ওই সম্পর্কে তোমার ধারণা আছে, তাহলে আর ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হাতে সময় খুবই কম থাকে এবং আসে। তো চলো আমরা এমসিকিউ সমাধানে চলে যাই। তো আমি স্ক্রিনেও মানে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব, আর পাশাপাশি আমি এখানে তোমাদের পড়ে পড়েও শোনাচ্ছি। 1 নাম্বার এমসিকিউ আছে, সরকারি অর্থায়নের উদ্দেশ্য কি? দেখো, সরকারি অর্থায়নের উদ্দেশ্যটা কি? সরকারি অর্থায়ন মানে হচ্ছে হলো সরকার যে অর্থটা আনয়ন করে। একটা দেশের সরকার একটা দেশ চালাবার জন্য তার তো অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। তো এই টাকাটা সে কোন জায়গা থেকে আনে? সে টাকাটা অবশ্যই জনগণ বা জনসাধারণের কাছ থেকে সে ধার্য করে বা আদায় করে। তো এখন এই সরকারি অর্থায়নের উদ্দেশ্যটা কি, তার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে হলো ব্যয় বুঝে আয়। এখন এইটা শুনলে তোমাদের একটু খটকা লাগবে, আমি আগে সঠিক উত্তরটা লিখে নিই, তারপর আমি তোমাদের বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হলো ঘ, মানে 4, ব্যয় বুঝে আয়। এখন ব্যয় বুঝে আয় জিনিসটা কি আমি যদি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে হলো সরকার আগে ব্যয়ের খাত নির্ধারণ করে। মনে করো এইটা হচ্ছে হলো, মনে করো একটা দেশ, ঠিক আছে, এইটা একটা মনে করো দেশ। তো এই দেশে মনে করো 2 লাখ টাকা দরকার, সে ফর এক্সাম্পল 2 লক্ষ টাকা দরকার। তো এই দেশের যে সরকার, ঠিক আছে, সরকার সে আগে ঠিক করবে যে আমার দেশের, হ্যাঁ, এই XYZ একটা দেশ, এই দেশের 2 লাখ টাকা দরকার। এখন সে কিন্তু আগে এই যে 2 লাখ টাকাটা, এই 2 লাখ টাকাটা কোন কোন খাতে ব্যয় করবে আগে সে এটা কিন্তু ঠিক করে যে তার 2 লাখ টাকা ব্যয় হবে মোট। এই XYZ দেশে সরকার ঠিক করছে যে 2 লাখ টাকা তার ব্যয় হবে। এবার সে কি করবে, এই 2 লাখ টাকা সে সাধারণ যে জনগণ, ঠিক আছে, জনগণ, ঠিক আছে, সেই জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে, তারপর ভ্যাট আদায় করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে হলো সরকারের আয়ের উৎস। এই যে আমরা যে ইনকাম ট্যাক্স দেই সরকারকে, এর মাধ্যমে সরকার আয় করে। তো এভাবে ট্যাক্স এবং ভ্যাট এবং আরো অনেকভাবে সরকার জনসাধারণের কাছ থেকে কি করবে, সেগুলো আয় করবে। কি করবে? আয় করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সরকার আগে কিন্তু ব্যয়ের খাত নির্ধারণ করে যে তার দেশে 2 লাখ টাকা দরকার। এবার এই 2 লাখ টাকা সে জনসাধারণের কাছ থেকে পরবর্তীতে সে আদায় করে নেবে। তাহলে সে আগে ব্যয়ের খাত নির্ধারণ করে, তারপরে আয় করে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি করি বলতো? আমরা হচ্ছে হলো উল্টা, মানে আমরা আগে উপার্জন করি, আগে আয় করি। হ্যাঁ, একজন চাকরিজীবী সে কিন্তু এক জায়গায় চাকরি করে, সে চাকরি করে বেতন পায়, তারপরে সে কিন্তু এই বেতনের টাকা দিয়ে খরচ করে। তার মানে এখানে স্বাভাবিকভাবে আমরা আগে আয় করতেছি,
আগে বেতন পাচ্ছি তারপরে খরচ করতেছি। কিন্তু সরকার কিন্তু পুরা উল্টা, সরকার আগে ব্যয় ঠিক করে, ব্যয়ের খাত ঠিক করে, এই যে 2 লাখ টাকা ব্যয় হবে, তারপর সে জনসাধারণের কাছ থেকে এই ভ্যাট ট্যাক্স বিভিন্ন মাধ্যমে সে আয় করে। তার মানে আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সরকারি অর্থায়নের উদ্দেশ্য। 2 নাম্বার বলছে অবন্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন। অবন্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন? অবশ্যই একটি অভ্যন্তরীণ অর্থায়ন। 2 এর তাহলে সঠিক উত্তর ক। অবন্টিত মুনাফা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার অবন্টিত মুনাফাটা কি? অবন্টিত মুনাফা আমি যদি একটু লিখি, অবন্টিত মুনাফা এই জিনিসটা কি? অবন্টিত মুনাফাটা কি? মনে করো এসআরএফ একটা কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানি মনে করো 2 লক্ষ টাকা মুনাফা করছে, 2 লক্ষ টাকা কি করছে? মুনাফা করছে। এবার এই মুনাফা থেকে সে কি করবে? সে সরকারকে মনে করো ট্যাক্স দিবে, আয়কর দিবে, সে বিভিন্ন তহবিল, হ্যাঁ তহবিল বা সঞ্চিতি তৈরি করবে, ঠিক আছে। তোমাকে কিন্তু ইন ডিটেল বুঝতে হবে, তাহলে এই রিলেটেড কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারবা। যে স্যার এগুলো না বলে সঠিক উত্তরটা বলে দিলেই তো হচ্ছে, উত্তরটা বলাটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে জিনিসটা বোঝা, ঠিক আছে। একটু সময় বেশি লাগলে তুমি আই হোপ তোমরা বোঝার চেষ্টা করবে। এবং সে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিবে এই 2 লাখ টাকা থেকেই, হ্যাঁ। এখন সব তো আর দিয়ে দেবে না, কিছু টাকা ট্যাক্স দিবে, কিছু টাকা তহবিল সঞ্চিতি তৈরি করবে, আবার কিছু টাকা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে দেবে। এবার সে কিছু টাকা ভবিষ্যতের জন্য রেখে দেয়, মনে করো সে মনে করো 10,000 টাকা ভবিষ্যতের জন্য রেখে দিছে, আর 90,000 টাকাই মনে করো এই 3টা খাতে সে বন্টন করে দিচ্ছে। তাহলে এই যে 10,000 টাকা সে রেখে দিল, এটাই হচ্ছে অবন্টিত মুনাফা, মানে যে মুনাফাটা এখনো বন্টন করা হয় নাই শেয়ার হোল্ডারদের মাঝখানে বা ভাগ করা হয় নাই। তাহলে অবন্টিত মুনাফাটা যখন থাকবে এই 10,000 টাকা, যখন এই কোম্পানির, এই এসআরএফ কোম্পানির, ঠিক আছে, এই কোম্পানির যখন অর্থায়নের প্রয়োজন হবে বা টাকা আনয়ন করার দরকার হবে, এই কোম্পানির এখন নিজেরই টাকা দরকার, এখন টাকা নেই, সে কোন জায়গা থেকে টাকা পাবে? সে ওই যে অবন্টিত মুনাফা, ওই যে 10,000 টাকা বন্টন না করে নিজের কাছে অবন্টিত অবস্থায় রেখে দিয়েছিল, ওইখান থেকে টুপ করে সে টাকাটা নিয়ে নিতে পারবে। তাহলে এটা প্রতিষ্ঠানের কিন্তু ভেতরের একটা অর্থায়নের উৎস। কারণ এটা কিন্তু এমন না যে ব্যাংক তো একটা বাইরের প্রতিষ্ঠান, ব্যাংকের কাছ থেকে আনা লাগতেছে এমন কিন্তু না, এটা নিজস্ব টাকা, নিজের টাকা। তো এই নিজের টাকা থেকেই, এই অবন্টিত মুনাফা থেকেই এই এসআরএফ কোম্পানি কি করতে পারতেছে? অর্থায়ন করতে পারতেছে। সুতরাং অবন্টিত মুনাফা অবশ্যই একটা অভ্যন্তরীণ উৎস। আর বাদ বাকিগুলো যদি আমরা বলি ব্যক্তিগত অর্থায়ন, বাহ্যিক অর্থায়ন, অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন, এগুলো সবই বাইরের, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বলেছে অব্যবসায়ী, এখানে বানানটা একটু ভুল আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঘ নিজ সম্প্রদায়ের কল্যাণ। 3 ঘ মানে 4। এখন তোমরা অনেকে বলতে পারো স্যার অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি? মূলত আগে এইটা একটু বলি, অব্যবসায়ী প্রতিষ্ঠান জিনিসটা কি। তোমরা মনে রাখবা যে ব্যবসায় প্রতিষ্ঠান মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। কি বলো? জনকল্যাণ মানে মানুষের সেবা করা, যার মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের কি করা? সেবা দান করা, সার্ভিস দেওয়া। তো এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন হতে পারে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান, বা আমরা এখানে বলতে পারি যেমন বিদ্যালয় বা স্কুল কলেজ, বিদ্যালয় বা হাসপাতাল বা এতিমখানা, এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এগুলো মূলত কি বলো? অব্যবসায়ী প্রতিষ্ঠান। তো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কিন্তু দেখো একটা এতিমখানা, যেখানে এতিমরা থাকে। এখন এদের নিয়ে কি ব্যবসা করা যায়? না, ব্যবসা করা যায়। বা এই প্রতিষ্ঠানটাকে কি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যায়? না, এটা কখনোই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না। কারণ এদের মেইন ইন্টেনশন শুধুমাত্র ওই যে এতিম যে সম্প্রদায়, ওদের কল্যাণটা করা, মানে ওদের যেন উন্নতি হয়, ওদের যেন ডেভেলপড হয়, ওরা যেন একটা ভালো জায়গায় যেতে পারে। তো সুতরাং অব্যবসায়ী প্রতিষ্ঠান ওদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওদের যে সম্প্রদায়, নিজ যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের আত্মোন্নয়ন করা বা জনকল্যাণ করা বা নিজেদের জন্য ভালো কিছু করা, এইটা আর কি। তো 3 নাম্বার আই হোপ তোমরা বুঝতে পারছো। 4 নাম্বার বলছে আয়ের পূর্বে ব্যয়ের পরিকল্পনা করা হয় কোন অর্থায়নে। তার মানে আয়ের পূর্বে ব্যয়, আয়ের পূর্বে ব্যয় কারা করে? অবশ্যই সরকার করে। তাহলে সঠিক উত্তর অবশ্যই কে? 4 ক। 4 ক। আয়ের পূর্বে অবশ্যই সরকার
এই যে সরকার, একটু আগে তোমাদের বলছি সরকার, ঠিক আছে, সরকার শুধুমাত্র কি করে, আগে ব্যয় পরে আয়, মানে আগে ব্যয়ের খাত ব্যয় করে কি, আগে ব্যয়ের খাত নির্ধারণ করে, ওই যে বাজেট প্রকাশ করে না, ওই বাজেট মানেই হচ্ছে হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেট মানে কি, হোয়াট ইজ বাজেট? বাজেট হচ্ছে হলো যে ভাই আমার এত এত টাকা খরচ হবে, হ্যাঁ, এই এই খাতগুলো আমি নির্ধারণ করলাম, পরিকল্পনা করলাম যে এবার এই খাতগুলো ঠিক করার পরে যে আমার শিক্ষা খাতে এত টাকা খরচ হবে, চিকিৎসা খাতে এত টাকা খরচ হবে একটা দেশের, তো এই খরচগুলোর খাতগুলোকে ঠিক করছি, এবার আমি জনসাধারণের কাছ থেকে আয় করা শুরু করব, টাকাগুলো নেওয়া শুরু করব। তাহলে আগে ব্যয় পরে আয়, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো যে জিনিসটা কত ইম্পর্টেন্ট, দেখো রিপিট করতেছে। সুতরাং এরকম একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবে ইনশাল্লাহ। 5 নাম্বার বলছে ব্যবসায় অর্থায়নের দক্ষতার মাপকাঠি নিচের কোনটি? অবশ্যই মুনাফা। 5-এর খ, 5-এর খ, ঠিক আছে, 5-এর খ, মুনাফা। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আয়ের তুলনায় ব্যয় কম করে, মানে ধরো মনে করো একটা প্রতিষ্ঠান 1 লক্ষ টাকা আয় করলো, 1 লক্ষ টাকা কি করছে বলো, আয় করছে, এবং এই 1 লক্ষ টাকা আয় করার জন্য তার ব্যয় হয়েছে মনে করো 80,000 টাকা। তাহলে এই 1 লক্ষ থেকে 80,000 যদি বিয়োগ দেই, তাহলে এই 20,000 টাকা কি হবে? অবশ্যই অবশ্যই মুনাফা হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো তার আয় বেশি, সেই তুলনায় ব্যয় কম। তাহলে আয় বেশি ব্যয় কম, বাকি যে টাকাটা সেই টাকাটাই হচ্ছে আমার লাভ বা মুনাফা বা প্রফিট। তাহলে এই যে 20,000 টাকা যখন মুনাফা সে করতে পারলো, তখনই কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটাকে একটা স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান বা একটা দক্ষ প্রতিষ্ঠান আমরা বলতে পারবো। বা এই মুনাফাটা যত বেশি হবে, একটা প্রতিষ্ঠান তত বেশি দক্ষভাবে পরিচালিত হচ্ছে সেইটাই প্রকাশ করে, ঠিক আছে? তার মানে একটা প্রতিষ্ঠানের দক্ষতার মাপকাঠি হচ্ছে হলো সে কত বেশি মুনাফা করতে পারতেছে, কত বেশি প্রফিট করতে পারতেছে। কারণ যে ব্যবসাটা লস করতেছে, যে ব্যবসাটা মানে মুনাফা করতে পারতেছে না, ক্ষতি হচ্ছে, মনে করো আয় হয়েছে 1 লাখ, ব্যয় হয়েছে 1.5 লাখ, তাহলে কি আরো 50,000 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে এই প্রতিষ্ঠানটাকে কি তুমি একটা দক্ষ প্রতিষ্ঠান বলতে পারবে? না, বলতে পারবে না। তাহলে মুনাফাই হচ্ছে হলো একটা প্রতিষ্ঠানের দক্ষতার মাপকাঠি। 6 নাম্বার বলেছে পূর্বে ব্যয় পরবর্তীতে আয় উক্তিটি কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে প্রযোজ্য? 6-এর গ, অবশ্যই সরকার। দেখো কি পরিমাণে রিপিট হয়, জাস্ট খালি একটু খেয়াল করো, দেখো কি পরিমাণে রিপিট হয়। এবার দেখো সরকারি অর্থায়নের উদ্দেশ্য, সরকারি অর্থায়নের উৎস, সরকারি অর্থায়নের উৎস। তো দেখো এখানে রোমান সংখ্যায় দেওয়া আছে ট্রেজারি বিল, আয়কর, আমদানি শুল্ক, এই তিনটাই হচ্ছে হলো সরকারি অর্থায়নের উৎস। মানে সরকারি অর্থায়ন মানে কি, এই যে সরকার, এই সরকার আয় করে কোন জায়গার থেকে, ঠিক আছে? সরকার আমরা তো জানি ভ্যাট থেকে আয় করে, ঠিক আছে, মূল্য সংযোজন কর, আমরা যে ইনকাম ট্যাক্স দেই সেই ট্যাক্স থেকে সরকার আয় করে। এছাড়াও আমরা যখন বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করি, ঠিক আছে, আমদানি করি, তখন সেটার উপরে সরকারকে শুল্ক দিতে হয়। কি দিতে হয়? শুল্ক দিতে হয়। তাহলে ওইটা হচ্ছে হলো আমদানি শুল্ক। তাহলে এই আমদানি শুল্কটা যখন আমরা দিচ্ছি সরকারকে, তখন এটি কিন্তু সরকারের জন্য একটা আয়। এরপর এখানে বলছে আয়কর, আয়কর তো আমরা এই যে বলছি ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো ট্রেজারি বিল। দেখো ট্রেজারি বিল, ট্রেজারি এই শব্দটা তোমাদের একটু নতুন মনে হতে পারে, ট্রেজারি বিল। এখন দেখো ট্রেজারি বিলের কিন্তু এই যে বিলের আরেকটা নাম হচ্ছে হলো বন্ড, এটাকে অনেকে ট্রেজারি বন্ডও বলে। তার মানে ট্রেজারি বন্ড মানে তো তোমরা জানো বন্ড মানে কি, ঋণপত্র। আর ঋণপত্রের ফান্ডাটা কি বা ঋণপত্র জিনিসটা কি? ঋণপত্রটা হচ্ছে সরকারের টাকা লাগবে, মনে করো সরকার একটা সেতু নির্মাণ করবে, বা সরকার একটা জনকল্যাণমূলক কাজ করবে, বা সরকার একটা বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, এখন সরকারের টাকা নাই। এখন সরকার কি করবে, বাজারে এই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড, সরকার যে বন্ডটা ছাড়ে ওইটাই মূলত ট্রেজারি বন্ড আর কি। সরকার একটা বন্ড বা ঋণপত্র বাজারে ছাড়বে। তো এই ঋণপত্র বাজারে ছাড়লে কি হবে, সাধারণ জনগণ আমরা যারা আছি, আমরা সরকারের কাছ থেকে ওই বন্ড বা ওই বিলটা কিনতে পারবো। তো যখন আমরা ওই ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলটা কিনবো, এটা আমরা সাধারণত একটু কম দামে কিনি। মনে করো এটা দাম হচ্ছে হলো 1 লক্ষ টাকা, মনে করো তুমি এটা 92,000 টাকা দিয়ে কিনতে পারবা, ঠিক আছে? এই ট্রেজারি বিলটার দাম কত? 1 লক্ষ টাকা, কিন্তু তুমি এটা কিনতে পারবো কত টাকা দিয়ে? 92,000 টাকা দিয়ে। কয় বছরের জন্য এই বিলটা? এই বিলের অবশ্যই একটা মেয়াদ থাকবে, মনে করো 4 বছর। কয় বছর? 4 বছর। তাহলে 4 বছর পরে, হ্যাঁ, তুমি এই যে বিলটা বা এই বন্ডটা তুমি সরকারের কাছ থেকে কিনছো, ওই বন্ডটাই তুমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিতে পারবা। তাহলে এই যে 1 লক্ষ আর 92,000-এর যে পার্থক্য 8,000 টাকা, ওই 8,000 টাকাই হলো তোমার সুদ বা তোমার আয়,
বুঝতে পারছো? তো এভাবে এখন সরকার তো আমাদের সুদ দিচ্ছে, এখন আমরা যে ওই যে 92,000 টাকা দিয়ে সরকারের কাছ থেকে এই ট্রেজারি বিলটা কিনতেছি, যখন আমরা কিনতেছি এই বিলটা, সরকারকে কি আমরা এই 92,000 টাকা দিচ্ছি না? তাহলে সরকার ওইটা কি করতেছে, মূলত অর্থ আনয়ন করতেছে, এবং ওই টাকা দিয়ে কিন্তু সরকার জনকল্যাণমূলক কাজগুলো করে থাকে। তো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে ট্রেজারি বিলটাও হচ্ছে হলো সরকারের অর্থায়নের একটা উৎস। তাহলে এটার উত্তর হবে হচ্ছে হলো 1, 2, 3 মানে ঘ, তাহলে 7 ঘ। 8 নম্বর বলছে নিচের কোডটি অর্থায়নের কাজ। অবশ্যই বিনিয়োগ। অর্থায়নের কাজ কি? বিনিয়োগ। এখন জিনিসটা কেমন আমি তোমাদের একটু বলে নিই, আগে উত্তরটা একটু লিখে নিই। 8 গ, ঠিক আছে? 8 গ জিনিসটা কেমন আমি তোমাদের একটু বুঝাই বলি। বিনিয়োগ কিভাবে অর্থায়নের কাজ হয়? স্যার, অর্থায়ন মানে তো অর্থ আনয়ন করা, তো এটা আবার কিভাবে অর্থায়নের কাজ হয়? দেখো, তোমার একটা ব্যবসা আছে, ব্যবসার নাম মনে করো হচ্ছে হলো রহিম ট্রেডার্স। এই রহিম ট্রেডার্স এর মনে করো 20 লাখ টাকা দরকার, 20 লাখস। এখন এই রহিম ট্রেডার্স এর যে 20 লাখ টাকা দরকার, এই রহিম ট্রেডার্স কি করবে? বিভিন্ন অর্থায়নের উৎস থেকে সে এই 20 লক্ষ টাকা সংগ্রহ করবে। এখন সংগ্রহ করে রহিম ট্রেডার্সের কাছে এখন কত টাকা হয়েছে? মনে করো 20 লাখ টাকাই সে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করছে, তার কাছে এখন 20 লাখ টাকা আছে। এখন এই 20 লাখ টাকা নিয়ে সে কি করবে? মুরগির মতন তা দিবে বা নিজের কাছে নিজের পকেটে নিয়ে ঘুরে ফিরে বেড়াবে? না, এই টাকাটা সে বিভিন্ন লাভজনক খাতে তার ব্যবসায়, হ্যাঁ, বিভিন্ন যে খাত আছে সেই খাতে সে ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, ঠিক আছে? বিনিয়োগ বা লগ্নি করবে, ঠিক আছে? বিনিয়োগ বা লগ্নি করবে। তো যখনই এই টাকাটা সে বিনিয়োগ করবে তখনই তার ব্যবসাটা কি হবে? রান করবে, বা ব্যবসাটা মুনাফা অর্জন করতে পারবে, ব্যবসাটা মানে দক্ষভাবে সামনের দিকে পরিচালিত হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে রহিম ট্রেডার্স অর্থায়ন করলো এবং অর্থায়ন করে সেই টাকাটা বিনিয়োগ করলো। তার মানে অর্থায়ন মানে কিন্তু শুধু টাকা আনয়ন করা না, অর্থায়ন মানে কিন্তু টাকা তুমি ব্যবসায় আনয়ন করলা, আনলা, আনার পরে সেই টাকাটা তুমি বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করবা, তোমার ব্যবসার বিভিন্ন লাভজনক খাতে। মনে করো তুমি কিছু স্থায়ী সম্পদ কিনবা, ফিক্সড অ্যাসেট কিনবা, তুমি কিছু পণ্য ক্রয় করবা, ঠিক আছে? তুমি তোমার একটা দালান কোঠা কিনবা, ঠিক আছে? মানে তোমার ব্যবসার যে খাতগুলো আছে সেই খাতগুলোয় তুমি বিনিয়োগ করবা। তার মানে অর্থায়ন মানে কি? একদিক থেকে টাকা আনা, আনার পরে কি রেখে দেওয়া না, এবার হচ্ছে তোমার ব্যবসায় সেটা বিনিয়োগ করা, মানে তোমার টাকাটা খাটানো, ঠিক আছে? এটা হচ্ছে অর্থায়ন। তার মানে অবশ্যই বিনিয়োগকে আমরা অর্থায়নের একটা অংশ বলতে পারি, ঠিক আছে? অর্থায়নের কাজ বিনিয়োগ, ঠিক আছে? 9 নাম্বার কি বলছে? আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করে, ঠিক আছে? আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করে ঝুঁকি ও আয়, তারল্য ও মুনাফা। এটা একটু মনে রাখতে হবে। 1 আর 2, 1 আর 2 অপশনে আছে কোনটা? এখানে প্রশ্নের একটু সমস্যা আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে ঝুঁকি ও আয় প্লাস তারল্য মুনাফা। আমি একটু লিখে দিচ্ছি, এই দুইটা উত্তর হবে। ঝুঁকি ও আয় প্লাস তারল্য ও মুনাফা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে হলো রোমান সংখ্যা 1 আর এটা হচ্ছে হলো রোমান সংখ্যা 2, এই দুইটাই উত্তর। কারণ তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে যে একজন আর্থিক ব্যবস্থাপক মানে যিনি একটা ব্যবসার আর্থিক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, তিনি মূলত এই দুইটা কাজই কিন্তু করে থাকে। একটা হচ্ছে হলো ঝুঁকি ও আয়ের মধ্যে কি করে? সমন্বয় করে। আর একটা হলো তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক স্থাপন করে। মানে সমন্বয় মানে বুঝো তো, এই দুটোর ভিতর মিল করে, মিল রেখে সে সিদ্ধান্ত গ্রহণ করে। আয় ও ঝুঁকির ভিতর ব্যাপারটা কি? যে যত বেশি মানে ঝুঁকি নেবে তত বেশি আয় হবে, হাইয়ার দ্য রিস্ক হাইয়ার দ্য প্রফিট। আমি কিন্তু এগুলো তোমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে বুঝাইছি। আর তারল্য মুনাফা কি? ব্যবসায় যত কম তারল্য রাখবে তত সে বেশি বিনিয়োগ করতে পারবে, তত সে মুনাফা বেশি করবে। আর তারল্য যত ব্যবসায় বেশি রাখবে সে তত কম বিনিয়োগ করতে পারবে, সুতরাং সে মুনাফাটা বা আয়টাও সে খুবই কম করতে পারবে। আই হোপ এই দুইটার মাঝখানে যে সম্পর্কটা এটা তোমরা বুঝতে পারছো। তারল্য মুনাফার মাঝখানে বিপরীতমুখী সম্পর্ক, আর ঝুঁকি ও আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক। এবং এই যে দুইটা সম্পর্ক বা সমন্বয়, এই সমন্বয়টা মূলত একজন বিক্রয় ব্যবস্থাপক করে থাকেন। কেমন? আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। 10 নাম্বার কি বলছে? ইকুইটি মূলধন ও ঋণ মূলধনের মিশ্রণকে কি বলা হয়? অবশ্যই মূলধন কাঠামো বলা হয়, ঠিক আছে? 10 খ।
10-এর খ। ইকুইটি মূলধন ও ঋণ মূলধন। ইকুইটি মূলধন মানে বুঝো তো সাধারণ শেয়ার মূলধন, ঠিক আছে, এবং ঋণকৃত মূলধন, এই দুইটা যখন মিশ্রণ করা হয় তখন যেটা তৈরি হয় সেটা হলো মূলধন কাঠামো। নিচের কোনটি তারল্য সম্পদ মানে তারল্যর সাথে সম্পর্কিত? এখন তোমাকে আগে বুঝতে হবে তারল্য জিনিসটা কি। তারল্য জিনিসটা কি? তারল্য বা তরলতা, এটার মানে হচ্ছিল যে তোমার হাতে নগদ টাকা কত আছে, তোমার হাতে ক্যাশ অন হ্যান্ড আর কি, নগদ অর্থ কত আছে, তোমার হাতে নগদ অর্থ কত আছে। তারল্য বা তরলতা মানে হচ্ছিল তোমার হাতে নগদ অর্থ কত আছে, এই যে এইটা তারল্য আর মুনাফা। তারল্য মানে হচ্ছিল হাতে নগদ টাকা কত আছে, এইটা তোমাকে একটু বুঝতে হবে যে হাতে তোমার নগদ টাকা কত আছে। তো দেখো এখানে কি বলছে, নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত? এখানে অবশ্যই উত্তর হচ্ছিল প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। এখন শুধুমাত্র দেনাদার না, যত প্রকার চলতি সম্পত্তি আছে, চলতি সম্পত্তি, এখন এই চলতি সম্পত্তির ভিতরে কিন্তু হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট যে চলতি সম্পত্তিটা সেটা হচ্ছে হাতে নগদ। এছাড়াও যত প্রকার কারেন্ট অ্যাসেট আছে, যত প্রকার চলতি সম্পত্তি আছে, সবই হচ্ছে তরল সম্পদ। সবই কি? তরল সম্পদ। চলতি সম্পদের আর একটা নামই তরল সম্পদ। কিন্তু যদি একটু ম্যাথমেটিক্যালি বলতে চাই তাহলে দুইটা চলতি সম্পদকে আমরা সাধারণত তরল সম্পদ বলি না, একটা হচ্ছে অগ্রিম খরচ, একটা হলো সমাপনী মজুত পণ্য। তো যাই হোক, মোটামুটি আপাত দৃষ্টিতে তোমরা মনে রাখতে পারো যে চলতি সম্পদই হচ্ছে তরল সম্পদ। তার মানে তরলতা সম্পর্কিত জিনিস কোনগুলো, যেগুলো চলতি সম্পদ। তাহলে নিচে যদি আমরা অপশনে দেখি যে এখানে আছে হচ্ছে স্থির ব্যয়, স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব, অলিক সম্পদ। তো এর মধ্যে প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, আর দেনাদারই হচ্ছে একমাত্র কি চলতি সম্পদ। সুতরাং চলতি সম্পদ মানে হচ্ছে সেটা তরলতা বা তারল্য সম্পর্কিত। আচ্ছা, এরপরে নগদ টাকা ও নগদ সমতুল্য রাখার মূল উদ্দেশ্য কি? দেখো আমি আগেই বলছি, হাতে নগদ মানে কি, হাতে নগদ টাকা মানে ব্যবসায় তো ব্যবসাটা পরিচালনা করার জন্য কিছু নগদ টাকা তো তোমার হাতে রাখতেই হবে, তা নাহলে তুমি ব্যবসা কিভাবে চালাবে। আমি সম্ভবত 11 নম্বর উত্তরটা লিখিনি, 11-র গ। ঠিক আছে, এখন 12 নম্বরে বলছে নিচের কোনটি, সরি, নগদ টাকা ও নগদ সমতুল্য। ঠিক আছে, নগদ সমতুল্য কি? যেমন চেক। ঠিক আছে, নগদ টাকা ও নগদ সমতুল্য রাখার মূল উদ্দেশ্য কোনটি? অবশ্যই তারল্য। এই যে হাতে নগদ টাকা রাখার মেইন উদ্দেশ্য হচ্ছিল তরল্য। কারণ কি, একটা ব্যবসা চালাতে গেলে তো কিছু ক্যাশ টাকা বা কিছু তরল টাকা তোমার কাছে রাখতেই হবে, তাহলে তুমি ব্যবসা চালাবা কিভাবে? মানে সব টাকা যে তুমি বিনিয়োগ করে দিবা এইটার সুযোগ তো নাই, কিছু টাকা তোমার কাছে রাখতে হবেই। তো এই জন্য হাতে নগদ বা নগদ অর্থকে বা নগদ তহবিলকে আমরা বলতে পারি তরলতা সম্পর্কিত বিষয়। তার মানে অবশ্যই নগদ টাকা এবং নগদ সমতুল্য রাখার মূল উদ্দেশ্য হচ্ছিল তারল্য। তাহলে 12-র ঘ। 13 নম্বর বলছে, 13 নম্বরের আগে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু পড়বো। জনাব আজাদ তার সঞ্চিত অর্থ একটি কোম্পানিতে বিনিয়োগ না করে 3টি কোম্পানিতে বিনিয়োগ করলেন, অর্থাৎ মাধ্যমিক শেয়ার বাজার থেকে তিনি 3টি কোম্পানির শেয়ার ক্রয় করলেন। তার মানে দেখেন, জনাব আজাদ নামের এক লোক, তিনি তার যে অর্থ, ঠিক আছে, মনে করো জনাব আজাদের কাছে 5 লাখ টাকা আছে। ঠিক আছে, জনাব আজাদের কাছে মনে করো 5 লক্ষ টাকা আছে। কত টাকা আছে? 5 লক্ষ টাকা আছে। এখন সে 5 লক্ষ টাকা দিয়ে একটা স্টক কিনে নাই, একটা শেয়ার কিনে নাই। ঠিক আছে, সে 3টা শেয়ার কিনছে। এ কোম্পানির একটা কিনছে, বি কোম্পানির একটা কিনছে, সি কোম্পানির একটা কিনছে। তাহলে এই 5 লক্ষ টাকা কিন্তু সে 3টা প্রকল্পে বিনিয়োগ করলো। ঠিক আছে, এখন এইটা মূলত একটা নীতি, কিন্তু কি নীতির ভিতর পড়ে দেখো। 13 নম্বর প্রশ্নে বলছে জনাব আজাদ বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ঠিক আছে, অবশ্যই তিনি পোর্টফোলিও নীতি অনুসরণ করেছে। 13-র গ, পোর্টফোলিও নীতি। এখন পোর্টফোলিও নীতিটা কি? পোর্টফোলিও নীতি কি আমি তোমাদের বুঝাইছিলাম যে তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, এই 5 লক্ষ টাকা দিয়ে তুমি চাইলে শুধুমাত্র একটা প্রকল্পের বিনিয়োগ করতে পারো বা একটা শেয়ারে বিনিয়োগ করতে পারো। যে তুমি এই জনাব আজাদ 5 লক্ষ টাকা দিয়ে এই এ শেয়ারই মনে করে, এই শেয়ারটার দাম হচ্ছিল 5 লক্ষ টাকা, সে এই একটা শেয়ারই কিনলো। ঠিক আছে, আর একটা শেয়ার কিনলো, এটা একটা
ব্যাপার, সে এখন এই একটা শেয়ার না কিনে সে মনে করো অনেকগুলো শেয়ার কিনলো, সেই বি কোম্পানির একটা শেয়ার কিনলো, সি কোম্পানির দাম একটু কম, মনে করো এটা কিনলো মনে করো 2 লাখ টাকা দিয়ে, হ্যাঁ এটাও কিনলো বি কোম্পানির 2 লাখ টাকা দিয়ে, আর এটা কিনলো 1 লাখ টাকা দিয়ে। তার কিন্তু সেই 5 লাখ টাকাই বিনিয়োগ হইলো, কিন্তু একটা খাতে বিনিয়োগ হইলো নাকি 3টা খাতে বিনিয়োগ হইলো? 3টা খাতে, মাল্টিপল খাতে, অনেকগুলো খাতে, আরো খাতে চাইলে সে বিনিয়োগ করতে পারতো। এই 5 লাখ টাকা একটা খাতে বিনিয়োগ না করে অনেকগুলো খাতে বিনিয়োগ করাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পোর্টফোলিও বিনিয়োগ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। এগুলো কিন্তু তোমরা অলরেডি সবাই জানো। একটা ইংরেজিতে খুব বিখ্যাত প্রবাদ আছে, ডোন্ট পুট ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, মানে তোমার সকল ডিম একটা ঝুড়িতে রেখো না, ঠিক আছে? তাহলে কি হবে, ওই একটা ঝুড়ি যদি ভেঙে যায়, একটা ঝুড়ির যদি কোনো রকমের বিপদগ্রস্ত হয়, তাহলে সব ডিমগুলোই কিন্তু একদম নষ্ট হয়ে গেল, গেছে গা। কিন্তু তুমি যদি অনেকগুলো ঝুড়িতে রাখো তাহলে কি হবে, তোমার ডিমগুলো কিন্তু সেফ থাকবে। একটা দুইটা ঝুড়ি যদি ভেঙেও যায়, বাকি ডিমগুলো কিন্তু তোমার অক্ষত বা ভালো থাকবে, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে 13 গ, 14 বছর জনাব আজাদের এই ধরনের বিনিয়োগের ফলে তার আয় প্রাপ্তির ক্ষেত্রে কোনটি ঘটবে? অবশ্যই খ, ঝুঁকি হ্রাস পাবে। কিভাবে ঝুঁকি হ্রাস পাবে আমি জিনিসটা একটু বলি। ধরো এই 5 লাখ টাকা সে যে 3টা প্রকল্পে বিনিয়োগ করছে, মনে করো এই সি প্রকল্প, এই প্রকল্প থেকে মনে করো তার 1000 টাকা লস হইল, তাহলে তার থাকলো কত? 99,000 টাকা, ঠিক আছে? এখন বাকি যে প্রকল্পগুলা, সেই প্রকল্পগুলোয় সে মনে করো 2000 করে লাভ করছে, ঠিক আছে? 2000 করে লাভ করছে, এখানেও 2000, এখানেও 2000, আর এখানে তো 1000 লস। এখানে হলো মুনাফা, এই 2000 টাকা মুনাফা করছে, এই 2000 টাকা মুনাফা, তাহলে 2 আর 2 কত? 4000 টাকা সে মুনাফা করলো। আর এখানে 1000 টাকা সে কি করলো? ক্ষতি করলো, লস হয়ে গেল তার। তাহলে এবার এই 4000 থেকে 1000 টাকা যদি আমরা বিয়োগ দিই, তারপরও কিন্তু তার 3000 টাকা কি থাকে? মুনাফা থাকে। এর মাধ্যমে কি হইলো, তার এই যে মুনাফাটা যে হইলো, এই যে আয়টা হইলো, এটা কি একদম নিশ্চিত হইলো, অনিশ্চয়তার হাত থেকে সে বেঁচে গেল। এই জন্য এটার মাধ্যমে মূলত ঝুঁকিটাকে হ্রাস করা হয়। যে আমি যদি একটা প্রকল্পে বিনিয়োগ করতাম এই 5 লাখ টাকা ধরে, ঠিক আছে, যে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করে দিছি 5 লাখ টাকা ধরে, তাহলে কি হলো, আমার লস গেলে কিন্তু পুরো এই 5 লাখ টাকার থেকে লস যেত, আমাদের আয় হওয়ার কিন্তু আর সুযোগ ছিল না। কিন্তু যখনই আমি মাল্টিপল খাতে, অনেকগুলো খাতে বিনিয়োগ করলাম, তখনই কিন্তু আমার এখানে মুনাফা হওয়ার পসিবিলিটিসটা অনেক বেড়ে গেল। সুতরাং এখানে আমার ঝুঁকিটা মানে সিগনিফিক্যান্ট ভাবে হ্রাস পেল, ঠিক আছে, অনেক পরিমাণে কমে গেল, ঠিক আছে? এইটাই হলো পোর্টফোলিও নীতি। তাহলে 14 অবশ্যই খ, ঝুঁকি হ্রাস পাবে। প্রতিষ্ঠানের তারল্যের সাথে নিচের কোনটি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে? অবশ্যই চলতি মূলধনের। 15 খ, চলতি মূলধন। এখন তোমরা বলতে পারো যে স্যার চলতি মূলধন জিনিসটা কি? চলতি মূলধন মানে, চলতি মূলধন আরেকটা নাম হলো কার্যকারী মূলধন। তোমরা একটু মনে রেখো, চলতি মূলধন আরেকটা নাম হচ্ছে কার্যকারী মূলধন। তো চলতি মূলধন বা কার্যকারী মূলধন সমান সমান হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিলে যে মূলধনটা থাকে বা যে টাকাটা থাকে, ওইটাই হলো চলতি মূলধন বা কার্যকারী মূলধন। তাহলে দেখো এখানে কিন্তু এই যে চলতি সম্পদ, এই চলতি সম্পদটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত আগে সেটা বল। চলতি সম্পদটা অবশ্যই তারল্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তো চলতি সম্পদ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তারল্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তুমি যদি এই চলতি সম্পদের সংজ্ঞার দিকে খেয়াল করো, তাহলে তুমি বুঝবা, মানে যে সম্পদটা 1 বছরের ভিতর নগদ টাকায় রূপান্তর করা যায়। নগদ টাকা মানেই তরল সম্পদ, তার মানে চলতি সম্পদ হচ্ছে হলো তারল্যতার সঙ্গে সম্পর্কিত। এবং চলতি সম্পদ একটা প্রতিষ্ঠান কেন রাখে? অবশ্যই প্রতিষ্ঠানের চলতি দায়গুলো মিটাবার জন্য, বা প্রতিষ্ঠানের চলতি দায়গুলো পরিশোধ করার জন্য। তো এই চলতি সম্পদ এবং চলতি দায়, এই যে দুইটা, এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে চলতি মূলধন। তার মানে চলতি মূলধন অবশ্যই তারল্য বা তরলতার সঙ্গে সম্পর্ক যুক্ত, ঠিক আছে? তার মানে 15 খ, ঠিক আছে, আমি উত্তর লিখেছি। আর 16, চলতি মূলধন সিদ্ধান্তর ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কোনটি? একই প্রশ্ন, দেখো গদা ঘুরাই দিছে। চলতি মূলধন, এই যে চলতি মূলধনের ক্ষেত্রে তাহলে মূল বিবেচ্য বিষয় কি? অবশ্যই তরলতা বা তারল্য। তারল্য আছে কত গদাগে, তাহলে 16 গ। এবার আসে 17, একজন বিনিয়োগকারী নিচের কোনটি অনুসরণ করে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে? পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। দেখো অবশ্যই পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি আমি একটু আগে বুঝাইছি, যে একটা প্রকল্পে বিনিয়োগ না করে
অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করলে আমাদের ঝুঁকিটা হ্রাস পায়, যে আমাদের এখানে মুনাফা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়, যে না আমরা মুনাফা করতে পারবো। ঠিক আছে, তো এই অনেকগুলা খাতে বিনিয়োগ করার মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে তোমার এখানে প্রফিট করা বা মুনাফা করা। ঠিক আছে, তার মানে তুমি যখন মানে মানে অনেকগুলা খাতে বিনিয়োগ করবা তখন তোমার কিন্তু ওই ক্ষতি হওয়ার ঝুঁকিটা থাকলো না, তোমার লস খাওয়ার ঝুঁকিটা কিন্তু আর থাকলো না। তো এই জন্য পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির মাধ্যমে মূলত ঝুঁকি হ্রাস করা হয়। তাহলে একজন বিনিয়োগকারী অবশ্যই পোর্টফোলিও নীতিটা যখন অনুসরণ করবে তখন তার ঝুঁকিটা নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, আর তোমরাও ব্যক্তিগত জীবনে কখনো একটা প্রকল্পের দিকে ইনভেস্ট করবা না। ঠিক আছে, যখন কোথাও যদি ইনভেস্ট করো অনেকগুলো মাল্টিপল খাতে ইনভেস্ট করবা। তোমার টাকা অল্প, তো কি হয়েছে, তুমি ওই অল্প টাকাটা একটা খাতে ইনভেস্ট না করে অনেকগুলো খাতে ইনভেস্ট করবা, তাহলে কি হবে, তোমার ঝুঁকি হ্রাস পাবে। তাহলে অবশ্যই এটা হলো গ, 17 গ। ওকে, আচ্ছা, এরপরে 18 আর 19 পড়ার আগে উদ্দীপকটা একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, এটার একটু উল্টে গেছে, মানে উদ্দীপকটা লাস্টে চলে গেছে। ঠিক আছে, আর প্রশ্ন দুইটা উপরে চলে গেছে। তো আমি উদ্দীপকটা একটু পড়ি। জনাব হানিফ একটি ফার্মের মালিক। গত বছর তার আয় হয় 1,50,00,000 টাকা। তিনি তারল্য ও নগদ হিসাবে 50 লক্ষ টাকা রেখে অবশিষ্ট 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখলেন। তার মানে দেখো, 1,50,00,000 টাকা উপার্জন করছে বা আয় করছে, এর মধ্যে সে 50 লক্ষ টাকা শুধুমাত্র নিজের কাছে রাখছে, 50 লক্ষ টাকা, আর বাকি 1 কোটি টাকায় সে কিন্তু ব্যাংকে জমা করে দিচ্ছে। তার মানে ব্যাংকে জমা করাও কিন্তু এক ধরনের বিনিয়োগ। এবার প্রশ্নর 18 দাগ প্রশ্নের দিকে যদি খেয়াল করি, চলতি কার্য পরিচালনায় নগদ অর্থ হাতে রাখার জন্য জনাব হানিফের কোন নীতি মেনে চলা উচিত? অবশ্যই অবশ্যই ঝুঁকি ও মুনাফার নীতি। অবশ্যই অবশ্যই কি না, সরি এটা ভুল বলছি, তারল্য ও মুনাফার নীতি। 18 গ, তারল্য ও মুনাফার নীতি। এটার গ। দেখো, তারল্য মুনাফা কি, মানে তোমার প্রতিষ্ঠানে তারল্য বা নগদ টাকা, ঠিক আছে, যত বেশি রাখবা তুমি বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগ তত কম করতে পারবা, কারণ তুমি তো তোমার কাছে নগদ টাকাই বেশি রাখছো। তুমি তুমি 1 লক্ষ টাকা আয় করে যদি 90,000 টাকাই কাছে রাখো, তাহলে তুমি বিনিয়োগ করতে পারবে মাত্র 10,000 টাকা। তাহলে তোমার যে মুনাফাটা হবে, ঠিক আছে, সেই মুনাফাটাও কিন্তু কমই হবে, কারণ 10,000 টাকা বিনিয়োগ করলে তার বেশি মুনাফা পাবা না। আবার তুমি যদি তোমার কাছে তারল্য কম রাখো, ঠিক আছে, তাহলে তুমি বিনিয়োগ বেশি করতে পারবা, বিনিয়োগ বেশি করতে পারবা। আর তুমি যদি বিনিয়োগ বেশি, তারল্য কম রাখছো, মনে করো তোমার 1 লাখ টাকা আয় হয়েছে বা মুনাফা হয়েছে, এর মধ্যে তুমি মনে করো তুমি 30,000 টাকা রাখলা, বাকি 80,000 টাকাই তুমি বিনিয়োগ করলা, তাহলে এবার তুমি বেশি বিনিয়োগ করতেছো। আগে বিনিয়োগ করছিল 10,000, আর এবার বিনিয়োগ করলা কত, 80,000। যেহেতু বেশি বিনিয়োগ করছো, সেহেতু এবার তুমি মুনাফাও কি করতে পারবা, বেশি করতে পারবা। ঠিক আছে, তার মানে কম তারল্য বেশি বিনিয়োগ বেশি মুনাফা, আর বেশি তারল্য কম বিনিয়োগ কম মুনাফা। ঠিক আছে, এই চার্টটা জাস্ট একটু মনে রাখলেই কিন্তু এই তারল্য ও মুনাফার যে সম্পর্কটা, ঠিক আছে, বিপরীতমুখী যে সম্পর্ক, দেখো এখানে তারল্য বেশি মুনাফা কম, তারল্য কম মুনাফা বেশি, বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলছে যে চলতি কার্য পরিচালনা। এখন তুমি এখানে চলতি কার্য বলতে কি বলছে, যে ব্যবসার মানে দৈনন্দিন যে কাজগুলা, মানে একটা ব্যবসা চালাতে যে খরচগুলো হয়, সেই খরচগুলো মানে পরিচালনা করার জন্য নগদ অর্থ হাতে রাখার জন্য জনাব হানিফের কোন নীতি মেনে চলতে হবে? তাহলে জনাব হানিফ তো মালিক, তা তিনি নগদ টাকা কম রাখবে নাকি বেশি রাখবে? এখানে একটা ব্যালেন্স করতে হবে, মানে বেশি নগদ টাকা রাইখে দিলেও ঝামেলা, ওইদিকে মুনাফা কম হচ্ছে, আবার অনেক মানে মুনাফা মানে তরল্য নগদ টাকা সব দিয়ে দিলেও ঝামেলা, মুনাফা কি হবে, বেশি হবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, যে চলতি কার্য, ঠিক আছে, এই যে তারল্য যদি কম হয়, মানে তুমি কিছু তোমার কাছে যদি নগদ টাকা একদম নাই রাখো, তখন কি হবে, তোমার ব্যবসার যে চলতি কার্য সেইটা পরিচালনা করতে চালনায় তুমি ব্যর্থ হবা। ঠিক আছে, ব্যর্থ হবা। ঠিক আছে, যে তুমি ঝামেলায় পড়ে যাবে, তুমি তোমার ব্যবসাটাই পরিচালনা করতে হবে, কারণ তোমার কাছে তো নগদ টাকা নাই। তোমার কাছে যদি নগদ টাকা একদম না থাকে, তুমি ব্যবসা কেমনে পরিচালনা করবে? ব্যবসার যে চলতি কার্য, যে দৈনন্দিন যে কাজ, এটা তুমি কেমনে পরিচালনা করবা? ঠিক আছে, এরকম। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এরপরে বলছে 19 দাগে বলছে জনাব হানিফ তার আয়ের সমস্ত টাকা
ব্যাংকে জমা রাখেন তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই আয়ের সমস্ত টাকা, মানে ওই 1,50,00,000 1,50,00,000 টাকা তো টোটাল সে আয় করছে, তাই না? এই 1,50,00,000 টাকাই যদি সে ব্যাংকে জমা রাখে বা বিনিয়োগ করে দেয়, তাহলে কি হবে? পুরো টাকাটাই সে কাছে তাহলে 0 টাকা রাখলো, মানে কাছে কোনো তারল্যই রাখলো না, একদম আন্ডা, কোনো টাকাই রাখলো না, সে পুরো টাকাটা ধরেই বিনিয়োগ করে দিল, বেশি মুনাফা করবে তাই, কোনো তারল্য রাখে নাই, জিরো পরিমাণ তারল্য, একদম নীল, ঠিক আছে, একদম ফাঁকা, কোনো তারল্যই রাখে নাই। তাহলে কি হইলো? তাহলে এখানে কি ঘটবে? তারল্য কমবে, তারল্য তো জিরো, মানে কমে গেল। 2 নম্বর হচ্ছে হলো মুনাফার লভ্যতা বাড়বে। হ্যাঁ, মুনাফা বাড়বে অবশ্যই, কারণ তারল্য কম, যত কম তারল্য মুনাফা তত বেশি, দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে হলো কি, প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার কারণ, অবশ্যই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে, কারণ ব্যবসার যে চলতি কার্য সেটা তো সে পরিচালনা করতে পারবে না, কারণ পুরো টাকাই তো সে ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, তার কাছে তো কোনো টাকাই নেই, তার মানে ব্যবসাটা ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাবে। তোমার পকেট, তোমার বাবা বেতন পাইছে মনে করো, ঠিক আছে, এখন বেতন পায় পুরো টাকাটাই যদি সে বিনিয়োগ করে দেয়, তা তোমার ঘর চালাবে কিভাবে? তো ব্যবসার ক্ষেত্রেও তো তাই, 1,50,00,000 টাকা পুরোটাই যদি ব্যাংকে রেখে দিই, তাহলে সে ব্যবসা চালাবে কিভাবে? ব্যবসাটা দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া মানে তো বুঝো, দেউলিয়া মানে একদম পথের ফকির হয়ে যাওয়া, যে ব্যবসাটা একদম নাই হয়ে যাবে, এরকম আর কি। তাহলে এটার উত্তর হচ্ছে হলো ঘ, ঠিক আছে, 19-এর ঘ। ওকে, 20 নাম্বার কি বলছে? একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কি বলা হয়? অবশ্যই পোর্টফোলিও নিতে। একটা প্রকল্পে বিনিয়োগ না করে অনেকগুলা প্রকল্পে বিনিয়োগ করা, একটা ঝুড়িতে ডিম না রেখে অনেকগুলা ঝুড়িতে ডিম রাখা, এটা হলো পোর্টফোলিও বিনিয়োগ, ঠিক আছে, অবশ্যই 20-এর ঘ। এবার 21 কি বলছে? এটা একটু বুঝতে হবে। 21 কি বলছে? ব্যবসায় দেনাদার বৃদ্ধি পেলে কি ঘটবে? দেনাদার বৃদ্ধি পেলে অবশ্যই সম্পদ বৃদ্ধি পাবে। দেনাদার বৃদ্ধি পাইলে, কারণ দেনাদার হচ্ছে আমাদের ব্যবসার একটা চলতি সম্পদ, দেনাদার হচ্ছে আমাদের ব্যবসার একটা কি সম্পদ বলো? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে, চলতি সম্পদ তো একটা সম্পদই, তার মানে দেনাদার নামক যে সম্পদটা, সেই সম্পদটা আমাদের ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা অবশ্যই উত্তর হচ্ছে হলো ঘ। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে হলো চলতি সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু এখানে যেহেতু চলতি সম্পদ নাই, অপশনে শুধু সম্পদ আছে, সুতরাং চলতি সম্পদ একটা সম্পদ। আমরা জানি 4 ধরনের সম্পদ হয়, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিনিয়োগ, আর একটা অলিক সম্পদ। সাধারণ মানে সরি, সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায়, সম্পদ সর্বোচ্চকরণ বলতে কি বোঝায়? তো দেখো, আমি তোমাদের কিন্তু এই দুইটা পার্থক্য আকারে বুঝাইছি, যে সম্পদ সর্বাধিকরণ কি, আরেকটা হচ্ছে হলো মুনাফা সর্বাধিকরণ জিনিসটা কি। তো দেখো, সম্পদ সর্বাধিকরণ হচ্ছে হলো একটা প্রতিষ্ঠান যখন তার শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে তার ব্যবসাটা পরিচালনা করে, আর মুনাফা সর্বাধিকরণ হচ্ছে হলো এটা স্বল্প মেয়াদে একটা মানে সনাতন পদ্ধতি, যে পদ্ধতিতে শেয়ার হোল্ডারদের মুনাফা, আর্নিং পার শেয়ার, মানে ইপিএস, আর্নিং পার শেয়ার, মানে শেয়ার প্রতি মুনাফাটা বৃদ্ধি করার উদ্দেশ্যে পরিচালিত হয়, মানে ইপিএস বাড়ানোর উদ্দেশ্যে যে ব্যবসাটা পরিচালনা করে, ওইটাকে আমরা বলি মুনাফা সর্বাধিকরণ বা মুনাফা সর্বোচ্চকরণ তোমার হচ্ছে হলো পদ্ধতি। তাহলে একটা হচ্ছে হলো সম্পদ সর্বোচ্চকরণ, আর একটা হলো মুনাফা সর্বোচ্চকরণ। আর সম্পদ সর্বোচ্চকরণটা হলো মূলত শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি, আর মুনাফা সর্বাধিকরণ হচ্ছে হলো শেয়ার প্রতি মূল্য বৃদ্ধি। তো এখানে আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায় অবশ্যই খ, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি, কারণ এইটাই একটা ব্যবসার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত, সম্পদ সর্বাধিকরণ এর মাধ্যমে এটা আমরা অ্যাচিভ করতে পারি, সেটা হলো কি, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণ, এখানে প্রশ্নের একটু সমস্যা আছে, নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয়? দেখো, মুনাফা সর্বোচ্চকরণে কিছু জিনিস বিবেচনা করা হয় না, ঠিক আছে, কিছু জিনিস বিবেচনা করা হয় না, 3টা জিনিস বিবেচনা করা হয় না মুনাফা সর্বোচ্চকরণে। একটা হলো টিভিএম, টাইম ভ্যালু অফ মানি, প্লাস ক্যাশ ফ্লো, প্লাস রিস্ক। এই 3টা জিনিস মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় না, মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় না। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে? নিচের কোনটি মুনাফি সর্বাধিকরণে বিবেচনা করা হয় না? অবশ্যই অবশ্যই এখানে তো সঠিক উত্তর তো
অবশ্যই মুনাফা বিবেচনা করা হয় না বলেনি, আমি প্রশ্নের একটু ভুল বলছি। নিচের কোনটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয়? ঠিক আছে, অবশ্যই অবশ্যই মুনাফা বৃদ্ধি ক, কারণ মুনাফা সর্বোচ্চকরণে মুনাফা বললাম না ইপিএস, ঠিক আছে, এটা মূলত শেয়ার প্রতি আয়, ঠিক আছে, ইপিএস বৃদ্ধির উদ্দেশ্যেই, মানে শেয়ার প্রতি আয় মানেই হচ্ছে হলো শেয়ার প্রতি মুনাফা বৃদ্ধি, এই লক্ষ্যেই সেটা পরিচালনা করে আর কি, ঠিক আছে। আর সম্পদ সর্বাধিকরণ তো শেয়ারের বাজার মূল্য, ঠিক আছে, ওকে। তার মানে এতটা জানার দরকার নেই, জাস্ট খালি প্রথমে যেটা বলছিলাম আর কি, যে মুনাফা সর্বোচ্চকরণে মুনাফা বৃদ্ধিকরণের লক্ষ্যে পরিচালিত হয়, তার মানে ওইটাই বিবেচনা করে। কিভাবে সম্পদ সর্বাধিকরণ করা যায়? এটার উত্তর হবে হলো শেয়ারের মূল্য বৃদ্ধি করে, ঠিক আছে, শেয়ারের মূল্য বৃদ্ধি করে। 24-এর গ, শেয়ারের মূল্য তখনই বৃদ্ধি পাবে যখন শেয়ারের বাজার মূল্যটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, একটি কোম্পানির নিট আয় 5 লক্ষ টাকা, কোম্পানির মোট শেয়ার সংখ্যা হচ্ছে হলো কত? 50,000 টাকা, শেয়ার প্রতি আয় কত? তো দেখো এখানে শেয়ার প্রতি আয় চাইছে, শেয়ার প্রতি আয় মানে ইপিএস, শেয়ার প্রতি আয়। তো শেয়ার প্রতি আয় হচ্ছে হলো কিভাবে নির্ণয় করব? তো এখানে দেখো কোম্পানির নিট আয় দেওয়া আছে কত? 5 লক্ষ, ঠিক আছে, নিট আয় দেওয়া আছে 5 লক্ষ, এবং কোম্পানির মোট শেয়ার সংখ্যা হচ্ছে হলো 50,000। তাহলে মুনাফাকে শেয়ার সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ দিই, এই 4টা শূন্য এই 4টা শূন্য কাটলাম, 5 অক্ষে 5, 5 10কে 50, তার মানে এখানে 10 টাকা। তাহলে শেয়ার প্রতি আয় হচ্ছে হলো কত টাকা? 10 টাকা। 25-এর খ, তাহলে শেয়ার প্রতি আয় কত? ইপিএস কত? 10 টাকা। ইপিএস এর সূত্র হলো এটা। আর তোমরা যদি সূত্র লিখতে চাও উপরে লিখবা হচ্ছে হলো নিট আয় ডিভাইডেড শেয়ার সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, মুনাফা সর্বাধিকরণের নির্দেশক কোনটি? একটু আগে আমরা পড়ছি, সেটা হচ্ছে হলো শেয়ারের আয় বৃদ্ধি, ঠিক আছে, শেয়ারের আয় বৃদ্ধি মানে শেয়ার প্রতি আয় বৃদ্ধি, ঠিক আছে, অবশ্যই 26-এর খ। ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটি ফার্মের চূড়ান্ত পরিমাপের সূচক কোনটি? শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা, কারণ শেয়ারের বাজার মূল্য হলো সম্পদ সর্বাধিকরণ, এবং সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যেই একটা বাজার মানে একটা ব্যবসা পরিচালিত হয়, এবং ব্যবসাটা যদি দীর্ঘমেয়াদে পরিচালনা করতে চায়, যে একটা ব্যবসা মনে করো তুমি অনেক দিন করতে চাও, তখন তোমাকে সম্পদ সর্বাধিকরণের দিকেই গুরুত্ব দিতে হবে। সুতরাং সম্পদ সর্বাধিকরণের মেইন বিষয়টা যেহেতু শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি, সুতরাং এটাই একটা ফার্মের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে, খ, ঠিক আছে, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। 28, সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচ্য করা হয় শেয়ারের মূল্য বৃদ্ধি, ঝুঁকি পরিমাপ, নগদ প্রবাহ, ঠিক আছে। আচ্ছা, শেয়ারের মূল্য বৃদ্ধি অবশ্যই সম্পদ সর্বাধিকরণের বিবেচনার বিষয়, ঝুঁকি পরিমাপ করে সম্পদ সর্বাধিকরণের, নগদ প্রবাহ পরিমাপ করে, এবং অর্থের সময় মূল্য, যেটা এখানে অপশনে নাই, অর্থের সময় মূল্য সেইটাও। এই যে আমি এই তিনটাই লিখে দিছি এখানে, যদিও বা নগদ প্রবাহ যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে, ঝুঁকি পরিমাপ করে যে রিস্কটা দেওয়া আছে, এবং অর্থের সময় মূল্যটা দেওয়া নাই, থাকলে সেটাও হয়তো উত্তর। এবং শেয়ার মূল্য বৃদ্ধি করা তো অবশ্যই সম্পদ সর্বাধিকরণের মূল উদ্দেশ্য, সুতরাং এটার উত্তর হবে 1 2 3 মানে ঘ 4। 29 কি বলছে? মুনাফা বৃদ্ধি নিচের কোন পদ্ধতির মাধ্যমে করা যায়? দেখো মুনাফা বৃদ্ধি কিভাবে করা যায়? অবশ্যই ব্যয় কমিয়ে, কারণ তুমি যত কম ব্যয় করবা তত তোমার মুনাফা বেশি হবে। ধরো মনে করো তুমি 1 লক্ষ টাকা আয় করছো আর ব্যয় করছো তুমি 80,000 টাকা, তাহলে দেখো এখানে ব্যয় হয়েছে 80,000, সুতরাং তোমার মুনাফা হয়েছে কত? 20,000। এখন এই ব্যয়টাকে যদি তুমি অনেক কমাই ফেলো, তো 1 লক্ষ টাকা তোমার আয়ই হয়েছে, মনে করো 1 লক্ষ টাকাই আয়, এবার তুমি ব্যয় করছো এখানে মনে করো 40,000 টাকা, তাহলে তোমার মুনাফা হবে 1 লক্ষ থেকে 40,000 বাদ দিলে 60,000 টাকা। তাহলে দেখো কোথায় ছিল 20,000 টাকা মুনাফা, এবার মুনাফা হইলো কত? 60,000 টাকা। তাহলে তুমি একমাত্র ব্যয় কমানোর মাধ্যমে, ব্যয় ডিক্রিজ করার মাধ্যমে, ব্যয় হ্রাস করার মাধ্যমে তুমি অবশ্যই তোমার মুনাফাটা বৃদ্ধি করতে পারো। অবশ্যই ঘ, 29-এর ঘ। 30, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা হলো, দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কি? সামাজিক দায়বদ্ধতা হচ্ছে হলো মানসম্মত পণ্য সরবরাহ, এবং অবশ্যই পরিকল্পনা প্রণয়ন না, নিয়মিত লভ্যাংশ প্রদান, ঠিক আছে। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, যদিও অপশনে একটু প্রবলেম থাকতে পারে, আমি উত্তরগুলো একটু লিখে দিচ্ছি।
মানসম্মত পণ্য সরবরাহ, এটা উত্তর। মানসম্মত পণ্য সরবরাহ, এটা হলো সামাজিক দায়বদ্ধতা। ঠিক আছে। আর হচ্ছে হলো 3 নাম্বার, নিয়মিত লভ্যাংশ প্রদান, মানে যারা মানে বিনিয়োগকারী তাদেরকে মানে যথাসময়ে লভ্যাংশ, মানে যথোপযুক্ত লভ্যাংশ প্রদান করা। তোমাদের অপশনে ভুল থাকলেও মনে রাখবা এই দুইটাই উত্তর, যে একটা হলো মানসম্মত পণ্য সরবরাহ, একটা হলো নিয়মিত লভ্যাংশ প্রদান। আর পরিকল্পনা প্রণয়ন এটা কখনোই সামাজিক দায়বদ্ধতার ভিতর পড়ে। সামাজিক দায়বদ্ধতা মানে কি? সামাজিক দায়বদ্ধতা মানে হচ্ছে তুমি সমাজের জন্য কিছু করবা, তা পরিকল্পনা প্রণয়ন করতেছো তোমার ব্যবসায়ের সঙ্গে সমাজের কি সম্পর্ক? সমাজের কোনো সম্পর্ক নাই। কিন্তু মানসম্মত পণ্য এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ এটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা। এবং নিয়মিত লভ্যাংশ প্রদান, বিনিয়োগকারীদের প্রতিও আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, আরও অনেক সরকারের প্রতি দায়বদ্ধতা আছে, আমাদের যারা স্বব্যবসায়ী তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সাধারণ জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ঠিক আছে। এরকম একটি ফার্মের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ কর্ম পরিবেশ, এই দুইটাই। ঠিক আছে, 1 আর 2। ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 31-এর ক, 1+2। ঠিক আছে। এখানে মুনাফা সর্বোচ্চকরণ, এটা সামাজিক দায়বদ্ধতা। মুনাফা সর্বোচ্চকরণ তো একটা প্রতিষ্ঠান যদি স্বল্প মেয়াদে ভালো করতে চায় তখন সে এই উদ্দেশ্যটা নিয়ে ব্যবসাটা পরিচালনা করে। ঠিক আছে। তো এটার সঙ্গে সামাজিক সম্পর্ক কোনো কিছু নাই। তবে ন্যায্য মজুরি প্রদান করতে হবে শ্রমিকদের, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শ্রমিকের ঘাম শুকানোর আগে হ্যাঁ তুমি তাদের পারিশ্রমিক প্রদান করে দাও। ঠিক আছে। আর নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা, ঠিক আছে, এগুলো অবশ্যই সামাজিক দায়বদ্ধতার ভিতরে পড়ে। বা শ্রমিকদের প্রতি একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে হক বা যে দাবি, ঠিক আছে, বা তাদের যে হকটা, সেই হকটা একটা ব্যবসা প্রতিষ্ঠান আদায় করতে পারবে যদি তাকে একটা সুন্দর কর্মপরিবেশ, তাকে যদি তার মানে সঠিক মজুরি, ন্যায্য মজুরি, সঠিক সময় মজুরিটা, বোনাসটা যদি সঠিক সময় দেওয়া হয় তখন তো এগুলোই সামাজিক দায়বদ্ধতার ভিতর পড়ে। ঠিক আছে। কখনোই মুনাফা সর্বোচ্চকরণ একটা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার ভিতর পড়ে না, কারণ ওটা ব্যবসার যে উদ্দেশ্য, প্রধান যে উদ্দেশ্য, সেটার ভিতরে পড়ে। ঠিক আছে। এইখানে আমরা মোট 31টা এমসিকিউ সলভ করছি, বা 31টা এমসিকিউ। তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এই 31টা এমসিকিউ যদি তুমি বুঝে থাকো, আই হোপ তুমি এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ এবং 26 ব্যাচ, যেহেতু তোমাদের এই সবার শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং তোমরা, আমি বিশ্বাস করি যে 100% তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত। ওকে, এখন তুমি মিলিয়ে দেখো যে এই এমসিকিউগুলো তুমি বুঝো কিনা, বা এই এমসিকিউগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো তুমি ধরতে পারছো কিনা। আমি এই লং টাইম ক্লাস নেওয়ার মেইন উদ্দেশ্যই কিন্তু তুমি বুঝতে, মানে তোমাকে বোঝানোটাই ছিল কিন্তু আমার মেইন উদ্দেশ্য। আমি ফটাফট উত্তর লিখে দিলেই হয়ে যাইতো, কিন্তু আমার মেইন উদ্দেশ্য ছিল একটু বোঝানো। যারা আসলে আমার মুখের কথা বোঝো তোমরা, বা যারা আসলে মানে ওইভাবে আমাদের কথা শোনো, তাহলে আই হোপ তোমরা অনেক বেশি হেল্পফুল হইছো। আর যারা একটু কম বুঝতে পারো তাদের জন্য একটা পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই বই দেখে হ্যাঁ এই এমসিকিউগুলো একটু সলভ করে ফেলো, কেমন? এইটা একটা কথা। আর আমি তোমাদের জন্য 2024, 25, 26 ব্যাচের জন্য ফিনান্স প্রথম পত্রে একটা পূর্ণাঙ্গ প্লে লিস্ট দিচ্ছি। তোমাদের 5টা যে অধ্যায় শর্ট সিলেবাসে আছে, এই 5টা অধ্যায়ের উপরই একটা প্লে লিস্ট মোদের বিদ্যালয়ে থাকবে। তো তুমি যে ইয়ারের স্টুডেন্টে হও না কেন, এই প্লে লিস্টের ভিতর ঢুকলে তুমি অনেক ভালো একটা গাইডলাইন পাবা, এবং ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবা, এটা আমি আশা করি। কারণ ধারাবাহিকভাবে না দেখলে তুমি আসলে মেইন শিখতে পারবা না। ঠিক আছে। আমার ভিডিও বানানোর কখনোই উদ্দেশ্য এটা ছিল না যে তুমি আমার ভিডিও দেখবা, ওতে আমার ওয়াচ টাইম হবে, আমি ইউটিউব থেকে টাকা পাবো, এরকম কোনো ইন্টেনশনই কখনোই ছিল না। হ্যাঁ, মেইন ইন্টেনশন হচ্ছে হলো তুমি ভিডিও দেখো আর না দেখো, এই কন্টেন্টটা তোমার কাছে পৌঁছানো। তুমি যদি এটা পারো, এই টপিকগুলো, যে স্যার এই যে টপিকগুলো আপনি করাচ্ছেন এগুলো পারি, অবশ্যই ভিডিও দেখার কোনো দরকার নাই। তোমার সময় অনেক মূল্যবান, অবশ্যই খালি একটা ভিডিও দেখে কি করবা যদি তোমার এটা থেকে শেখারই কোনো কিছু না থাকে। ঠিক আছে। অবশ্যই নিজের সময়ের প্রতি একটু সচেতন হবা, কেমন? তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি অর্থের সময় মূল্যর সিকিউ দিয়ে শুরু করব ধারাবাহিকভাবে। আমাদের যে এই যে পিডিএফটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, ঠিক আছে, তো এই পিডিএফটা ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করে দেবো। এখানে টোটাল 20 ক্লাসেস আছে, প্রায় 20টা ক্লাস। তো এই 20টা ক্লাসে আমি তোমাদের ইনশাল্লাহ A to Z এই প্লে লিস্টে এই মধুর বিদ্যালয় চ্যানেলই করাই দেবো, এবং এটা করলে 100% প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে।
আর লাস্ট কথা হচ্ছে উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।